প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ, অধ্যায় দ্বিতীয়, প্রথম পত্র। আজকে আমরা যে অঙ্কটা সমাধান করব তার উদ্দীপকটা একটু দেখে নেই। মেসার্স তামিম ট্রেডার্সের নিম্নের লেনদেনগুলো 2019 সালের মার্চ মাসে সংঘটিত হয়েছে। মার্চ 1 হাতে নগদ 40,000 টাকা ও ব্যাংক জমা 25,000 টাকা। মার্চ 5 বিক্রয় 40,000 টাকা, যার 50% নগদে। মার্চ 10 ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন। মার্চ 12 কাগজ ও কালি ক্রয় 100 টাকা। মার্চ 17 অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। মার্চ 18 ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা। মার্চ 20 টেলিফোন বিল পরিশোধ 200 টাকা। মার্চ 22 বাস ভাড়া প্রদান 550 টাকা। মার্চ 25 সাব্বিরের কাছ থেকে 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। মার্চ 28 আপ্যায়ন খরচ 100 টাকা। মার্চ 30 নগদে আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা। প্রশ্ন ক, বিপরীত দাখিলার পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন খ, 5, 17, 25 ও 30 তারিখের লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। প্রশ্ন গ, 1, 10 ও 18 তারিখের লেনদেনগুলো নিয়ে উপযুক্ত সব বিশিষ্ট নগদান বই প্রস্তুত করো। তাহলে এখানে প্রথমে ক নম্বরে বলা হয়েছে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো। আমরা জানি কন্ট্রা এন্ট্রি বলতে দুটো এন্ট্রিকে বোঝানো হয়েছে। একটা হলো অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন এবং আরেকটা ব্যাংকে জমাদান। এই দুটো এন্ট্রি কন্ট্রা এন্ট্রি। তো এখানে 10 তারিখে আছে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা, আর 18 তারিখে আছে ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা। তাহলে এই দুইটা হলো কন্ট্রা এন্ট্রি। এখন আমরা এই দুটো সমাধান করব। বিপরীত দাখিলের পরিমাণ নির্ণয়। তাহলে মার্চ 10 অফিসের প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা, আর মার্চ 18 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা, মোট 25,000 টাকা। এই 25,000 টাকা হলো কন্ট্রা এন্ট্রির পরিমাণ। এখন আমরা খ প্রশ্ন সমাধান করব। মেসার্স তামিমের নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা বলতে ওই যে সময়ের জন্য আমরা অঙ্কটা সমাধান করছি ওই সময়ে প্রতিষ্ঠানে যে টাকার আগমন ঘটেছে এটাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। অর্থাৎ যে টাকাটা প্রতিষ্ঠানে আসবে এই টাকাটা শুধু আমরা হিসাব করব। নগদ টাকা, অন্য কোনো কিছু, অন্য কোনো সম্পদ আসলে এটা এখানে আমরা আনবো না, বা নগদে কোনো প্রাপ্তি না ঘটলে ওটা আমরা এখানে আনবো না। তা প্রথমে মার্চ 5 তারিখে আছে বিক্রয়। আমরা জানি বিক্রয় করলে নগদ টাকা আসে। তা বিক্রয় করলে নগদে আসছে 20,000 টাকা, আর এখানে বিক্রয়ের ঘরে বসছে 20,000 টাকা। আর দুই দিকে বসবে, একবার ডেবিট দিকে বসবে আর একবার ক্রেডিট দিকে বসবে। আর মার্চ 17 তারিখে অতিরিক্ত মূলধন আনয়ন করছে 20,000 টাকা, নগদ প্রাপ্তি করছে 20,000 টাকা। আর মূলধনের যে হিসাব খাত নাই, যে হিসাব খাতটা নাই এটা অন্যান্য ঘরে বসবে 20,000 টাকা। মার্চ 25 সাব্বির হিসাব, অর্থাৎ সাব্বিরের কাছ থেকে, অর্থাৎ 26 ছিল দেনাদার, সাব্বিরের কাছ থেকে পাওয়া গেছে 9,500 টাকা, আর তাকে বাট্টা দেওয়া হয়েছে 500 টাকা, আর তার কাছে পাওনা ছিল 10,000 টাকা, অর্থাৎ দেনাদার ছিল 10,000 টাকা। এরপরে আসবাবপত্র বিক্রি করা হয়েছে 20,000 টাকা, যেটা এখানে আসবাবপত্র কোনো গণ না থাকে, এটা অন্যান্য ঘরে বসছে 20,000 টাকা। এখন আমরা সবগুলো গড় যোগ করলে সব কলামগুলো যোগ করতে হবে। তাদের নগদ কলাম 59,500, প্রদত্ত বাট্টা 500, বিক্রয় 20,000, দেনাদার 10,000, অন্যান্য 40,000। আমরা এখানে মোট ডেবিট করব, অর্থাৎ ডেবিট দুটো যোগ করব, ডেবিট এই দুটো যোগ করলে পাচ্ছি আমরা 70,000, আর ক্রেডিট তিনটা যোগ করলে পাচ্ছি 70,000। এভাবে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা করতে হবে। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে 2 ঘরে নগদান বই করতে বলছে, যেহেতু এখানে নগদ বাট্টা ছিল না। তো আমরা 1 তারিখের 1, 10 এবং 18 এই তিনটা লেনদেন নিয়ে আমাদের নগদান বই করতে হবে। তাহলে ব্যালেন্স, মানে 1 তারিখে থাকবে ব্যালেন্স বিডি, এখানে যেটা দেওয়া ছিল উদ্দীপকে ছিল 40,000 টাকা নগদে, আর ব্যাংকে জমা ছিল 25,000 টাকা। এরপর 10 তারিখে অফিসের প্রয়োজনে উত্তোলন 10,000। তাহলে অফিসের প্রয়োজনে উত্তোলন করলে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, এজন্য ক্রেডিট দিকে ব্যাংকের কলামে টাকা বসছে, আর বিপরীত নাম বসছে নগদান হিসাব। ঠিক অনুরূপভাবে ডেবিট দিকে যেহেতু টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করে অফিসে জমা করা হয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এজন্য নগদান হিসাব ডেবিট দিকে বসছে, ডেবিট কলামে টাকা বসছে ব্যাংক হিসাব নামে।
এরপর 18 তারিখ ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তো ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। এই যে ব্যাংক কলাম ডেবিট দিকে বসছে 15,000 টাকা, বিপরীত নাম বসছে নগদান হিসাব। আবার ক্রেডিট দিকে বসছে ব্যাংক হিসাব নগদ কলামে টাকা, অর্থাৎ নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, নগদ হ্রাস পেয়েছে, এদের নগদান হিসাব ক্রেডিট। এখানে কন্টা এন্ট্রি, দুইটাই কন্টা এন্ট্রি, এরকম সি এখানেও বসবে, দেওয়া হয়নি। এখন আমাদের ব্যালেন্স বের করতে হবে, অর্থাৎ নগদ টাকা দুটো যোগ করলে হচ্ছে 40,000 আর 10,000 50,000। এই 50,000 টাকা আবার এখানে নিতে হবে। নেওয়ার পরে এখানে ছিল শুধু 15,000, তাহলে 50,000 থেকে 15,000 বিয়োগ করলে পাচ্ছি 35,000। এটাই ব্যালেন্স সিডি, এটা ব্যালেন্স সিডি। এটা একটু বিডি লেখা হয়েছে, এটা একটু ভুল হয়েছে, এখানে হবে ব্যালেন্স সিডি। এরপর আমরা ব্যাংক কলামটা যদি যোগ করি তাহলে 25,000 আর 15,000 যোগ করলে 40,000। এই 40,000 আবার এখানে ক্রেডিট দিকে বসবে, বসার পরে 10 আর 15, তাহলে 10 আর 5 15,000 ছিল। এই 15,000 40,000 থেকে বিয়োগ করলে ব্যালেন্স থাকবে 25,000। আর এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসে হয়ে যাবে ব্যালেন্স বিডি। এইভাবে আমাদের 2 গড়া নগদান বই করতে হবে। আমরা এখানে একটু কারেকশনটা করে নিই। সিডি তো আমাদের এই ছিল আজকের আলোচনা। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাসায় তোমাদের পাঠ্য বইয়ের 77 নং অঙ্কটা সমাধান করবে। তো আমাদের আজকের আলোচনা মোটামুটি এখানেই শেষ। তোমরা সকলে বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।